হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে হচ্ছে ক্লাস 9 এর ফার্স্ট ক্লাস অঙ্কে। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে বাস্তব সংখ্যা, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। হঠাৎ করে বাস্তব সংখ্যার কেন দরকার পড়লো, জানার কেন দরকার পড়লো ক্লাস 9 এ ওঠার পর? তো সেটার কারণটা বুঝতে গেলে আমাদের একটু বাস্তব সংখ্যার ইতিহাস নিয়ে জানতে হবে ফার্স্টে। তো দেখো, যখন আমরা ক্লাস 1 এ পড়তাম বা নার্সারিতে পড়তাম, যখন আমরা ফার্স্ট সংখ্যা জানি বা এখনকার বাচ্চারা যখন ফার্স্ট সংখ্যা জানে, তখন তারা কি উচ্চারণ করে সবার ফার্স্টে? 1 2 3 4 না -24 -27 কোনটা বলে বলো তো? তারা কি বলে? 1 2 3 4ই বলে, খুব স্বাভাবিক। তো দেখো, একটা সংখ্যা হয় কি 1 2 3 4, এই সংখ্যাগুলো যেগুলো হচ্ছে, এই সংখ্যাগুলোর একটা নাম আছে, মানে এই সংখ্যাগুলোর যে গ্রুপ, সেই গ্রুপটার একটা নাম আছে। সেই গ্রুপটার কি নাম বলো তো? সেই গ্রুপটার নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এই গ্রুপটার নাম হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাগুলো কোথা থেকে শুরু হচ্ছে? 1 থেকে শুরু হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 করতে করতে 100 121 122, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো একটা জিনিস লক্ষ্য করো, স্বাভাবিক সংখ্যা সব থেকে ছোট সংখ্যাকে 1 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। বলো তো 1 এর আগে কোন সংখ্যাটা থাকে? 1 এর ঠিক আগে, যেটা কিনা আমরা ছোটবেলা থেকে জানি, কি 1 এর আগে কি আছে? 0, তাই না? তাহলে এই স্বাভাবিক সংখ্যার গ্রুপের মধ্যে যদি আমি 0 কে অ্যাড করে দিই, মানে 0 1 2 3 4, এই গ্রুপটাকে যদি বানাই, তাহলে এর নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়। 1 2 3 থেকে যেটা শুরু, সেটাকে বলা হয় কি, সেই গ্রুপটাকে বলা হয় কি স্বাভাবিক সংখ্যার গ্রুপ। যেই এই স্বাভাবিক সংখ্যার মধ্যে 0 অ্যাড হয়ে গেল, এটার কিন্তু নাম চেঞ্জ হয়ে গেল। এই যে গ্রুপটা, এর নাম হচ্ছে কি অখণ্ড সংখ্যা। তাহলে কি নাম এর? অখণ্ড সংখ্যা। মানে স্বাভাবিক সংখ্যার যে গ্রুপটা, সেই গ্রুপের মধ্যে 0 অ্যাড করলে কিন্তু হয়ে যায় কি অখণ্ড সংখ্যা। এবার কি দেখো, ফার্স্টে কি জানলাম? স্বাভাবিক সংখ্যা, তারপরে জানলাম অখণ্ড সংখ্যা। এবার একটু মনে করে দেখো, ছোট ক্লাসে, বেশি যাই, ক্লাস 6 এ যাই। ক্লাস 6 এ উঠে কিন্তু আমরা ফার্স্ট জেনেছিলাম কি, যে যেরকম 1 2 3 4 হয়, তেমনই কিন্তু -1 -2 -3 -4ও হয়। তাহলে এর মধ্যে যদি আমি ঠিক এগুলো যে পজিটিভ নাম্বার, ধনাত্মক সংখ্যা, ঠিক এগুলোরও যদি ঋণাত্মক আমি অ্যাড করে দিই, মানে কি -4 -3 -2 -1 0 1 2 3 4, এগুলোকে যদি অ্যাড করে দিই, তাহলে এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে বলা হয় কি পূর্ণ সংখ্যার গ্রুপ। তাহলে কি বলা হয় এটাকে? পূর্ণ সংখ্যার গ্রুপ। তাহলে হচ্ছে এটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার মধ্যে এরা হচ্ছে কি ধনাত্মক, আর এরা হচ্ছে কি ঋণাত্মক। তাহলে এটা হচ্ছে পজিটিভ মানে ধনাত্মক, এগুলো হচ্ছে নেগেটিভ মানে ঋণাত্মক। তাহলে স্বাভাবিক সংখ্যা দেখলাম, অখণ্ড সংখ্যা দেখলাম, পূর্ণ সংখ্যাও জানলাম। এরপরে আর এক ধরনের সংখ্যা হয়। আর এক ধরনের সংখ্যা কি হয়? p/q আকারে যে সংখ্যাগুলোকে লেখা যায়, মানে কি ধরো ভগ্নাংশ, এক কথায় মানে কি 2/3 বা 4/5, এই সংখ্যাগুলোর যে গ্রুপ, এই সংখ্যাগুলোর গ্রুপকে বলা হয় কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এবং আরেকটা হয় কি √2 √3 √5, এগুলোকে দেখো p/q আকারে কিন্তু লেখা পসিবল নয়, কারণ এগুলোর ভগ্নাংশ হয় না। তাহলে এগুলোকে বলা হয় কি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাহলে এই 5 ধরনের সংখ্যা নিয়ে গঠিত হয় কি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার কিন্তু 5টা পার্ট বলতে পারো: স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এই 5 রকম সংখ্যা নিয়ে গঠিত হয় বাস্তব সংখ্যা। এবার আমরা বাস্তব সংখ্যার যে ভাগগুলো দেখলাম, এবার এই ভাগগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব, এবং প্রত্যেকটা সংখ্যার কিছু কিছু গুণ আছে, কিছু কিছু যোগ বিয়োগের পরে তারা নির্দিষ্ট রকম ভাবে আচরণ করে, সে সমস্ত কিছুটা সম্বন্ধে জানবো। আর আগে আমরা জানার চেষ্টা করি যে এরা কি কোনোভাবে কানেক্টেড, এদেরকে একটা চিত্রের মধ্যে আঁকার চেষ্টা করি, যাতে তোমাদের এই যে এতগুলো সংখ্যার সম্বন্ধে একটা পারফেক্ট পিকচার মনের মধ্যে তৈরি হয়। তাহলে এটাকে আমি চেষ্টা করছি একটা পিকচারের মধ্যে নিয়ে আসা। সবার ফার্স্টে আমরা কি জানলাম? যে স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা। তো এদেরকে আমি একটা সার্কেলের মধ্যে রাখছি। এবার তাহলে এটা কার সার্কেল? এটা হয়ে গেল কি স্বাভাবিক সংখ্যার সার্কেল। তাহলে এখানে লিখি স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সার্কেল। এবার এই সার্কেলের মধ্যে যদি আমি 0, ধরো এখানটায় রয়েছে 0,
জিরোকে যদি অ্যাড করে দিই তাহলে এই যে বক্সটা, এই বক্সটা কি হয়ে যাবে? বক্সটা হয়ে যাবে কি অখণ্ড সংখ্যার বক্স, অখণ্ড সংখ্যা। এবার অখণ্ড সংখ্যার মধ্যে আমরা কি জানি যে 1 2 3 4 এগুলো থাকে আর 0 থাকে। এইবার যদি আমি এর মধ্যে নেগেটিভ সংখ্যাগুলোকে নিয়ে আসি, নেগেটিভ সংখ্যা মানে -1, ধরো এখানটায় রয়েছে -1 -2 -3 -4, এগুলোকে যদি নিয়ে আসি তাহলে এই পুরোটা হয়ে গেল কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার এটা গ্রুপ। এবার দেখো পূর্ণ সংখ্যা, একটা সংখ্যা বললাম মূলদ সংখ্যা, এটা হয়তো তোমরা এবার ফার্স্ট শুনছো এই টার্মটাকে মূলদ সংখ্যা, যেটা কিনা p/q আকারে লেখা যায়। তো p/q আকারে পূর্ণ সংখ্যার মূলদ সংখ্যার মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে। তো দেখো আমি কি বললাম যে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা যেটা কিনা কি আকারে লেখা হয়? p/q আকারে লেখা হয়। ভগ্নাংশ 2/3 5/4 এগুলো কি সব মূলদ সংখ্যা, তাই তো? আচ্ছা বলো তো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? পূর্ণ সংখ্যা, ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, পূর্ণ সংখ্যা 4, এটা কি মূলদ সংখ্যা? এই 4 কে কি আমি p/q আকারে লিখতে পারবো? 4 এর নিচে তো কিছু নেই, তার মানে কি আছে? 1 আছে। আর আমরা মূলদ সংখ্যার ডেফিনেশনে কি পড়েছিলাম যে q not equals to 0 হতে হবে। এখানে 1 আছে, not equals to 0, তাহলে আমি বলতে পারি না যে পূর্ণ সংখ্যাও এক ধরনের মূলদ সংখ্যা। কিন্তু উল্টোটা কিন্তু বলা যায় না, এই 2/3 কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ পূর্ণ সংখ্যা হতে হলে হরটাকে সবসময় হতে হবে কি 1। এই জিনিসটাকে যদি আমি সাম আপ করি তাহলে আমি কি বলতে পারবো এখানটায় যে পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা যদি একটা তুমি নাও কি -3, তাহলে এটাকে কিন্তু আমি লিখতে পারি কি -3/1। যদি একটা নাও 5, এটাকে আমি লিখতে পারি কি 5/1। তাহলে কি এখানটা দেখো হরটা কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা কিন্তু হর 1। একই রকম ভাবে স্বাভাবিক সংখ্যা 4 এরও কিন্তু হর 1। তাহলে এই সমস্তটা কিন্তু মূলদ সংখ্যার মধ্যেই পড়ছে, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ এই যে /3 আছে এটা নট ইকুয়াল টু 1। তাহলে আমি মূলদ সংখ্যাটা বলতে পারি না যে মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। তাহলে আমরা এখানটা একটা সাম আপ যদি করি এই পুরোটার, তাহলে আমরা কি বলতে পারবো যে পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, তাই তো? কিন্তু মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে কি এই জিনিসটাকে যদি আমি আর একটা বড় একটা এখানটা আর একটা ড্র করি এখানটায়, মানে পূর্ণ সংখ্যা তো রয়েছে, এবার পূর্ণ সংখ্যার পাশাপাশি যদি আর একটা বক্স ড্র করি এখানটায়, যে যার মধ্যে ধরো এর বাইরের মধ্যে রয়েছে ভগ্নাংশগুলো 2/3 4/5 9/7, তাহলে এই পুরো চারটাকে আমরা কি বলবো? এখানে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে বোঝা গেল এই চারটে সংখ্যার মধ্যে কিরকম কানেকশন, যে স্বাভাবিক সংখ্যার গ্রুপটা হচ্ছে সব থেকে ছোট গ্রুপ, যার মধ্যে কিনা শুধু 1 2 3 4 এরাই রয়েছে। এবার স্বাভাবিক সংখ্যার সাথে যখনই তুমি 0কে অ্যাড করে দিচ্ছ, তখন যে গ্রুপটা পেয়ে যাচ্ছি সেই গ্রুপটার নাম হচ্ছে অখণ্ড সংখ্যা। এটা কি নাম? অখণ্ড সংখ্যা। যখন আমি স্বাভাবিক সংখ্যার সঙ্গে 0কে নিয়ে চলে আসছি, হয়ে যাচ্ছে কি অখণ্ড সংখ্যা। এবার এই অখণ্ড সংখ্যার সাথে যখন আমি -1 -2 -3 -4 এদেরকে নিয়ে চলে আসছি, সেটা কি হয়েছে? সেটা হয়ে যাচ্ছে পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যার সঙ্গে যখন আমি এই ভগ্নাংশগুলোকে আনছি 4/5 2/3 -9/7, ধরো -4/5 -6/7, এগুলোকে যখন আমি নিয়ে আসছি তখন সেটা হয়ে যাচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে কিন্তু এরা কিন্তু এইভাবে নিজেদের মধ্যে কানেক্টেড। আরেকটা কি বলেছিলাম যে বাস্তব সংখ্যা আরেকটা পার্ট হচ্ছে অমূলদ সংখ্যা, যেগুলো কিনা √3 √5, ওগুলো কিন্তু এদের সাথে রিলেটেড নয়, ওটা একটু আলাদা পার্ট বলতে পারো। মানে এরা হচ্ছে ইন্টার কানেক্টেড, মানে মূলদ সংখ্যার একটা পার্ট হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার একটা পার্ট হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা থেকে 0 মাইনাস করে দিলে চলে আসে স্বাভাবিক সংখ্যা। এরা হচ্ছে এইরকম ভাবে নিজেদের মধ্যে ইন্টার কানেক্টেড। এবার আমরা প্রত্যেকটা সংখ্যাকে ইন্ডিভিজুয়ালি পড়বো এবং ডিটেলে প্রত্যেকটা সংখ্যাকে জানার চেষ্টা করবো। তো সব থেকে ছোট সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নিয়ে ফার্স্টে আলোচনা করছি। তো দেখো স্বাভাবিক সংখ্যাকে আরেকটা নাম কি? স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কেন বলা হয় এটাকে? কারণ কি আমরা ন্যাচারালি এই নাম্বারগুলো ইউজ করে থাকি। দোকানে গিয়ে কিন্তু আমি বলি না যে -5 টাকার আমাকে চকলেট দিন, আমরা কি বলি 5 টাকা চকলেট দিন। তো এই সংখ্যাগুলোকে যেহেতু আমরা ন্যাচারালি ইউজ করে থাকি, তাই এগুলোকে বলা হয় কিন্তু স্বাভাবিক সংখ্যা।
তাহলে স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 নিয়ে একদম 100 200 300 এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো দেখো স্বাভাবিক সংখ্যার কি সব থেকে ছোট সংখ্যা কে বলো তো? স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু সব থেকে ছোট সংখ্যা হচ্ছে, সব থেকে ছোট নাম্বার হচ্ছে 1, সবচেয়ে ছোট সংখ্যা 1। আচ্ছা বলো তো, দুটো যদি আমি স্বাভাবিক সংখ্যা নিই তাদের যোগফল কি সবসময় স্বাভাবিক সংখ্যা হবে? এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে খুব আসে। দুটো সংখ্যা দিয়ে দেবে, বলবে এদের যোগফল কি ওই সংখ্যাটাই হবে, এদের গুণফল কি ওই সংখ্যাটা হবে, বিয়োগফল কি ওই সংখ্যাটা হবে, ভাগফল কি ওই সংখ্যাটা হবে। প্রত্যেকটা সংখ্যার কিন্তু এই চারটে জিনিস জানতে হবে অবশ্যই, কারণ এগুলো থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে এমসিকিউ হয়। তো ফার্স্টে আসি কি যোগের ক্ষেত্রে। যোগ যদি আলোচনা করি, তো দেখো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল কি স্বাভাবিক সংখ্যা হয়? এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি একটা স্বাভাবিক সংখ্যা নিচ্ছি 4 আর একটা স্বাভাবিক সংখ্যা নিচ্ছি 8, যোগ করে দিই। যোগ করলে কত হয়ে যাচ্ছে দেখো 12। তাহলে কি 12 একটা স্বাভাবিক সংখ্যা? তুমি আরো এক্সাম্পল নাও, দেখবে কি যখনই তুমি যোগ করছো এটা কিন্তু যোগফলটা কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যেই যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল কিন্তু সবসময় একটা স্বাভাবিক সংখ্যা। একই রকম ভাবে বিয়োগটা ভাবি। তাহলে বিয়োগ যদি ভাবি, বিয়োগের ক্ষেত্রে কি হয়? একই রকম ভাবে এক্সাম্পল নিই। ধরো সেম এক্সাম্পল নিচ্ছি 4 আর -8। তাহলে কি এখানটা যদি বিয়োগ করি, 4 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে -4 হয়ে গেল। যেহেতু 8 পড়ো তাহলে 8 এর আগের চিহ্নটা আসলো -4। -4 কি স্বাভাবিক সংখ্যা? -4 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তার মানে দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। যদি আরেকটা এক্সাম্পল নিই, ধরো 12 আর 8 যদি নিই, তা বিয়োগ করলে 4 হয়ে যাচ্ছে। এটা কিন্তু দেখো স্বাভাবিক সংখ্যাই হচ্ছে, কিন্তু উপরেরটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। তাহলে আমরা কি বলবো যে দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয় না। কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, সব ক্ষেত্রে হয় না। যেরকম যোগফলের ক্ষেত্রে তুমি যাই নাম্বার নাও না কেন, স্বাভাবিক সংখ্যা যোগফল কিন্তু স্বাভাবিক সংখ্যাই হবে। আচ্ছা, সেম ভাবে গুণের ক্ষেত্রে ভাবি। গুণ যদি নাও, যে কোনো স্বাভাবিক সংখ্যার এক্সাম্পল নাও, 8 নিচ্ছি আর নিচ্ছি কি 10। তাহলে গুণ করো, দেখো গুণফল কিন্তু চলে আসছে 80। 80 স্বাভাবিক সংখ্যা। একই রকম ভাবে তুমি যে কোনো এক্সাম্পল নাও, গুণ করলে কিন্তু দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল সব সময় স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে কি এটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা হয়ে যাচ্ছে। এবার আসি লাস্ট ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে একই রকম এক্সাম্পল নিচ্ছি কি, ধরো 2 নিচ্ছি আর 7 নিচ্ছি। 2 ভাগ 7, এটা কাটাকাটি করা পসিবল নয়। তাহলে দেখো এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হলো না, কারণ স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4। এদের ক্ষেত্রে যদি হর বলো, প্রত্যেকটার হর কিন্তু 1 এখানটায়, কিন্তু এই 2/7 এর হর কিন্তু 1 না, এখানে হর হচ্ছে 7। তাহলে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। কিন্তু যদি আরেকটা এক্সাম্পল নিই, ধরো 8 নিচ্ছি আর আরেকটা নিচ্ছি 4, এইখানটা কাটাকাটি করলে কিন্তু 2। তাহলে এই 2 কিন্তু আবার স্বাভাবিক সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি শিখলাম এই চারটে থেকে? কি বলতে পারি যে যোগ আর গুণ, দুটো স্বাভাবিক সংখ্যা যোগ গুণ করলে সেটা সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে। কিন্তু বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে সবসময় স্বাভাবিক সংখ্যা হতেও পারে, নাও হতে পারে। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি যোগ আর গুণ, এই দুটো ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক সংখ্যারা স্বাভাবিক সংখ্যাই থাকে। বাদ বাকি বিয়োগ বা ভাগের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক সংখ্যাদের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যারা স্বাভাবিক সংখ্যা নাও থাকতে পারে। মানে দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, আবার হতেও পারে। ভাগের ক্ষেত্রেও সেম, স্বাভাবিক সংখ্যা দুটোর ভাগফল স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, স্বাভাবিক সংখ্যা হতেও পারে। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো না কি স্বাভাবিক সংখ্যা হবে কি হবে না। কিন্তু এই যোগ আর গুণ এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলতে পারি যে দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল বা গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়। এই গেল স্বাভাবিক সংখ্যার পুরো জিনিস। এবার আমরা পূর্ণ সংখ্যাকে নিয়ে ডিসকাস করি। আচ্ছা, পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যার থেকে বড়, কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে 1 2 3 4 থেকে শুরু হয়, পূর্ণ সংখ্যার মধ্যে নেগেটিভ পজিটিভ সবাই থাকে। তাহলে দেখো এখানটা যদি লেখা হয়, তাহলে -4 -3 -2 -1 0 1 2 3 4 ডট 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 এই সাইডে কিন্তু রয়েছে। তাহলে আমরা যেরকম স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে বলতে পারছিলাম যে 1 স্বাভাবিক সংখ্যার মধ্যে সব থেকে ছোট, এক্ষেত্রে কি বলা পসিবল সব থেকে ছোট পূর্ণ সংখ্যাকে? কারণ দেখো এই সাইডেও কিন্তু অসংখ্য সংখ্যা রয়েছে, ওই সাইডেও অসংখ্য সংখ্যা রয়েছে। যেরকম স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে বলা যাচ্ছিল না যে ম্যাক্সিমাম নাম্বার কত,
ঠিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু না আমরা ম্যাক্সিমাম বলতে পারি না মিনিমাম বলতে পারি। সব থেকে ছোট পূর্ণ সংখ্যা আমাদের জানা নেই, সব থেকে বড় পূর্ণ সংখ্যা আমাদের জানা নেই। তাহলে এর ক্ষেত্রে কিন্তু সব থেকে ছোট পূর্ণ সংখ্যা বা সব থেকে বড় পূর্ণ সংখ্যা আমরা কিছু জানি না। এবার আসি আমাদের সেই চারটে প্রপার্টিতে, যোগ বা গুণ বিয়োগ। তাহলে ফার্স্টে যোগ নিয়ে আলোচনা করি। তো দেখো যোগের ক্ষেত্রে কি হয়, একই রকম ভাবে এক্সাম্পল নিই, কারণ এক্সাম্পল যখন তুমি বুঝবে তখন তোমার বোঝাটা একদম প্রপারলি হবে এবং তুমি কখনো ভুল করবে না। তো এইখানটা পূর্ণ সংখ্যা নিই, যে কোনো পূর্ণ সংখ্যা নিচ্ছি, ধরো নিচ্ছে হচ্ছে -4, আর এই সাইড থেকে নিচ্ছে হচ্ছে একটা 6। ধরো -4 একটা সংখ্যা আর 6 একটা সংখ্যা, দুটোকে যদি আমি প্লাস মাইনাস করি তাহলে কি দাঁড়ায়, তাহলে -4 + 6 প্লাস মাইনাসে মাইনাস +2 দাঁড়াচ্ছে। +2 কি পূর্ণ সংখ্যা? অবশ্যই +2 পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কি বলতে পারি যে দুটো পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা পূর্ণ সংখ্যা। আর একটা এক্সাম্পল নাও, ধরো আমি নিচ্ছি এখানটায় নিচ্ছি 2 আর এখানটায় নিচ্ছি কত 7। দেখো 2 7 যদি অ্যাড করো 9, পূর্ণ সংখ্যাই হয়ে যাচ্ছে। তাহলে এটা কি বলা যায় যে দুটো পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা পূর্ণ সংখ্যা। এবার আসি বিয়োগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে কি হয়, একই রকম এক্সাম্পল নিচ্ছি, ধরো নিচ্ছি একটা -4 +6, যেটা আগেরটা নিয়েছিলাম ওটাই কন্টিনিউ করছি। তাহলে একই রকম ভাবে -4 প্লাস মাইনাসে -6, তাহলে কত হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয় আমরা জানি, তাহলে হয়ে গেল কত 10, আর যেহেতু 6 বড় তাই 6 এর সাইনটা চলে আসলো -10। -10 কি পূর্ণ সংখ্যা? অবভিয়াসলি এটা পূর্ণ সংখ্যা। তাহলে কি বলা যায় যে দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফলও কিন্তু পূর্ণ সংখ্যা। যে কোনো এক্সাম্পল নাও সেম জিনিসটাই আসবে, যে যোগফলও যেরকম পূর্ণ সংখ্যা হয় বিয়োগফলও সেরকমই পূর্ণ সংখ্যা হয়। এবার গুণটা দেখি। গুণের ক্ষেত্রে কি হয়, একই এক্সাম্পল নিচ্ছি, -4 × 6, তাহলে কত হয়ে যাচ্ছে -24। এটাও অবভিয়াসলি পূর্ণ সংখ্যা। তাহলে দেখো পূর্ণ সংখ্যাদের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ তিনটেই কিন্তু পূর্ণ সংখ্যাই যাচ্ছে। এবার লাস্ট ভাগটা কি হয় দেখি। তাহলে ভাগের ক্ষেত্রে দুটো পূর্ণ সংখ্যা যখন আমি ভাগ করছি, -4 ভাগ 6 ভাগ করি কি হয়, তাহলে -4 নিচে 6, ছোট করি কাটাকাটি করি, তাহলে 2 হয়ে গেল, নিচে হয়ে গেল 3, তাহলে -2/3। এটা কি পূর্ণ সংখ্যা হলো? হলো না, কারণ আমরা কি জানি পূর্ণ সংখ্যার যেটা হর হয় সেটা সবসময় 1 হয়, তাই না? এটা কিন্তু হর 1 নয়, এটা হর কত 3, তাহলে কিন্তু এটা হলো না। আর একটা এক্সাম্পল নিই, ধরো -4 নিচ্ছি ভাগ নিচ্ছি 2, তাহলে কত আসবে -4 ভাগ 2, কাটাকাটি করো 2, তাহলে কত অ্যান্সার আসলো -2। এটা কিন্তু আবার পূর্ণ সংখ্যা হয়ে গেল। তাহলে দেখো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যেরকম আমরা বিয়োগ আর ভাগের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলতে পারছিলাম না, কিছু কিছু কেসে হচ্ছিল কিছু কিছু কেসে হচ্ছিল না, এখানেও কিন্তু সেম। যখন আমরা -4 আর 6 কে ভাগ করলাম এটা কিন্তু পূর্ণ সংখ্যা হলো না, কিন্তু যখন আমরা -4 আর 2 কে ভাগ করলাম এটা কিন্তু দেখো পূর্ণ সংখ্যা হয়ে গেল। তাহলে কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলতে পারছি না যে কোন ক্ষেত্রে হবে কি কোন ক্ষেত্রে হবে না। তাহলে কি একটা কনক্লুশন এখান থেকে কি ড্র করতে পারি আমরা, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ এই তিনটে কি পূর্ণ সংখ্যাই থাকে, কিন্তু ভাগের ক্ষেত্রে সবসময় পূর্ণ সংখ্যা নাও থাকতে পারে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ এই তিনটে কাজ করে, ভাগ কাজ করে না। এইবার পরের সংখ্যাটা নিয়ে ডিসকাস করবো, যেটা কিনা তোমাদের কাছে নতুন, যেটা কিনা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটা যেহেতু তোমাদের কাছে নতুন একদম, মূলদ সংখ্যাটা নিয়ে আমি একটু ডিটেলে আলোচনা করি। তো মূলদ সংখ্যা কিরকম দেখতে হয়, মূলদ সংখ্যাকে লেখা যায় কি p/q, এই আকারে মূলদ সংখ্যাকে লেখা যায়, এবং এর ক্ষেত্রে মাস কন্ডিশন কি q not equal to 0, মানে কোনো একটা সংখ্যাকে যদি p/q আকারে লেখা যায় এবং কিউটা যদি 0 না হয় সেটা কিন্তু মূলদ সংখ্যা। ফার্স্টে যখন আমি এই সংখ্যাগুলোর মধ্যে রিলেশন স্থাপন করছিলাম তখন কিন্তু বলেছিলাম কি পূর্ণ সংখ্যা আর মূলদ সংখ্যার মধ্যে কি রিলেশন। পরে কি আরেকটা টার্ম, যেটা আরেকটা তুল্য মূলদ সংখ্যা। সমতুল্য মূলদ সংখ্যা বলতে কাদেরকে বোঝানো হয়, যে সংখ্যাগুলোকে লঘিষ্ঠ আকারে আনার পরে তারা সেম হয়। যেরকম ধরো 2/3 একটা মূলদ সংখ্যা, 4/6 আর একটা কি 6/9, এগুলোকে দেখো লঘিষ্ঠ আকারে যখন নিয়ে আসছো, এখানে 2 কমন আছে, 2 কাটাকাটি করো, তাহলে এটা হয়ে যাচ্ছে 2/3, এখানে 3 কমন আছে, কাটাকাটি করো, এখানেও দেখো হয়ে যাচ্ছে কত 2/3। তাহলে যে সমস্ত মূলদ সংখ্যাকে লঘিষ্ঠ আকারে আনার পরে তারা একই রকম দেখতে হয়ে যায়,
তাদেরকে বলা হয় কি সমতুল্য মূলদ সংখ্যা। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে 2-3টে নাম্বার দিয়ে দেয় এটা কি সমতুল্য, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, সেগুলোকে লঘিষ্ঠ আকারে নিয়ে আসা। লঘিষ্ঠ আকারে নিয়ে আসার পরে যদি আমরা দেখি কি সবগুলো সেম দেখতে, তাহলে বলবো সমতুল্য। আর যদি দেখি যে সবগুলো সেম দেখতে নয়, তাহলে তারা সমতুল্য নয়। তা সে কি ওই 4টে অপারেশন কি এদের ক্ষেত্রে কাজ করে, দেখে নি তাহলে। যোগ, বিয়োগ, গুণ আর ভাগ। তাহলে এখানটায় দেখো ফার্স্টে যোগের ক্ষেত্রে যদি বলি, দুটো মূলদ সংখ্যার যোগফল কি মূলদ সংখ্যা হয়, কি মনে হয়? ধর আমি এক্সাম্পল নিচ্ছি, 2/3 একটা মূলদ সংখ্যা আর একটা 4/5 একটা মূলদ সংখ্যা। দুটো মূলদ সংখ্যাকে যোগ করে নিচ্ছি, ভগ্নাংশের যোগ যেভাবে হয়। তাহলে লসাগু কত হয়ে গেল, লসাগু হয়ে গেল 15। তাহলে এখানটায় 10 আর এখানটায় হয়ে গেল 12। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 22, নিচে হয়ে গেল 15। এটা কি মূলদ সংখ্যা? অবশ্যই এটা মূলদ সংখ্যা, কারণ এটা p/q আকারে লেখা গেছে আর qটা নট ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি যে মূলদ সংখ্যার যোগফল সবসময় মূলদ সংখ্যাই হয়। যে কোনো এক্সাম্পল নিয়ে দেখতে পারো, সেম হবে। এবার বিয়োগ, তাহলে বিয়োগের ক্ষেত্রে কি হয়, বিয়োগের ক্ষেত্রে দেখো সেম এক্সাম্পল নিচ্ছি, 2/3 মাইনাস 4/5। তো এখানটা একই রকম 15 হয়ে যাবে, 10 মাইনাস 12, তাহলে এখানে হয়ে গেল কি মাইনাস 2/5। এটা কি মূলদ সংখ্যা? এটাও মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার বিয়োগফল সবসময় মূলদ হয়। গুণের ক্ষেত্রে দেখি, গুণের ক্ষেত্রে 2/3 গুণন 4/5, কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে গুণ করে দিই, 8/15, এটাও মূলদ সংখ্যা। এবার আসি ভাগ, ভাগের ক্ষেত্রে 2/3 ভাগ 4/5। তাহলে আমরা কি করে ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয় জানি, 2/3 এটা গুণ হয়ে যায়, 5 উপরে চলে আসে, 4 নিচে চলে যায়, তাই না? তাহলে এখানটা কাটাকাটি যাচ্ছে, দেখো এখানে 2 হয়ে গেল, তাহলে কত হয়ে গেল 5/6। এটা মূলদ সংখ্যা। তাহলে দেখো এটাও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি, মূলদ সংখ্যার ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করো না কেন, সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যাই থাকে। তাহলে এই যে 3টে সংখ্যা হলো, যে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নিয়ে আলোচনা করা হলো, যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না থাকে এগুলো বুঝতে, যে সংখ্যাগুলো যোগ, ভাগ, গুণ, বিয়োগ করলে কিরকম হয়। তো আজ এই অবধি। আজকের ক্লাসে কিন্তু আমরা নাম্বার সম্বন্ধে সম্পূর্ণটা জানলাম, যে তারা কিরকম ভাবে আচরণ করে। এর পরের ক্লাসে আমরা শিখবো কি এক্সারসাইজ 1.1 কি বলা আছে, এবং প্রত্যেকটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে ডিটেইলে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ক্লাস করতে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে নোটিফিকেশনগুলো টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।